অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান এবং রিফিউজ হলে কি করণীয়? অ্যাসাইলামের ক্ষেত্রে কিন্তু অ্যাপিলের রাইটটা রয়েছে। দেখাতে পারেন যে আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে। তাহলে আপনি কিন্তু অ্যাপিলের রাইটটা পাবেন। অ্যাপিলের রাইটটা তারা পাবে এবং অ্যাপিলটা করতে হয় ডিসিশনের 14 ডেজ এর মধ্যে। অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান এবং রিফিউজ হলে কি করণীয়? আপনি যদি কেস স্টাডি দিয়ে আপনার আ অভিজ্ঞতাটা একটু বলেন। জি। তাহলে আপনি জানেন যে অ্যাপিলের ক্ষেত্রে এখন শুধুমাত্র হিউম্যান রাইটস এবং অ্যাসাইলামের ক্ষেত্রে আর ইইউ আপিলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্স এর ক্ষেত্রে আপনার অ্যাপিলের রাইটটা রয়েছে। অন্য সব জায়গায় কিন্তু অ্যাপিলের রাইট নাই। ওদের রয়েছে আইদার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, কিছু ক্ষেত্রে আপনার অ্যাপিলের রাইট নাই, অ্যাডমিন রিভিউ রাইটও নাই। তো কিছু ক্ষেত্রে আপনি যেমন ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি প্রি অ্যাকশন করতে পারেন, জুডিশিয়াল রিভিউতে যেতে পারেন। সো অ্যাসাইলামের ক্ষেত্রে কিন্তু অ্যাপিলের রাইটটা রয়েছে। অবভিয়াসলি আপনি যদি আপনার ক্লেইমটা যদি আপনার কনভেনশনাল যে রাইটস, কনভেনশনাল যে রিজন রয়েছে সেখানে যদি পড়ে, আপনি যদি এট লিস্ট দেখাতে পারেন যে আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে, তাহলে আপনি কিন্তু অ্যাপিলের রাইটটা পাবেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস প্রচুর কেস ওয়ার্কার নিয়োগ করেছে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডিসিশন মেকিং এর জন্য, এবং তারা কোনো না কোনো কারণে আপনার রিফিউজালের সংখ্যাটা আপনার কিছু কেসের ক্ষেত্রে প্রচুর মানে অনেক বেশি, অনেক বেশি হচ্ছে। সো আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে যেহেতু আপনার অ্যাসাইলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের অ্যাপিলের সংখ্যাটা একটু বেশি এবং রিফিউজড করছে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যাপিলের রাইটটা দেয়া হচ্ছে তাদেরকে। অ্যাপিলের রাইটটা তারা পাবে এবং অ্যাপিলটা করতে হয় ডিসিশনের 14 ডেজ এর মধ্যে। 14 ক্যালেন্ডার ডেজ, এখানে কিন্তু 14 ওয়ার্কিং ডেজ না। সো 14 ডেজ এর মধ্যে আপনারা অবশ্যই আবেদনটি করবেন অ্যাসাইলামের। এবং অ্যাসাইলামের আপিলটা করার পর আপনার এখানে অনেকগুলো স্টেজেস রয়েছে। তো প্রথম স্টেজেই হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, অ্যাসাইলাম আপিলটা সাবমিট করার পর আপনার রেসপন্ডেন্ট আপনাকে তাদের পুরো বান্ডেলটা দিবে। তাদের কাছে যা ডকুমেন্টেশন আপনি জমা দিয়েছেন, এটাকে আমরা রেসপন্ডেন্ট বান্ডেল বা হোম অফিসের বান্ডেল বলে থাকি। এইটা দেওয়ার পরই হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি স্কেলিটন আর্গুমেন্ট দিবেন যে কি কারণে আপনি আপিলটা করতে চাচ্ছেন, কি বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন বা আর্গুমেন্ট করবেন, এবং সাথে আপনাকে কেস বিল্ডিং স্টেজে আপনাকে পুরো কেসটা আপনাকে বিল্ড করতে হবে। আপনি প্রত্যেকটি জায়গায় যা দরকার, আপনার উইটনেস স্টেটমেন্ট, আপনি যদি কাউকে সাক্ষী নিতে চান, আপনার গ্রাউন্ডস অফ আপিল সমস্ত, এবং যা এভিডেন্স আছে সবকিছু আপনি একসাথে জমা দিবেন। এবং যেই ডকুমেন্টগুলো আপনি অ্যাপ্লিকেশনের সময় জমা দিতে পারেন নাই, সেই ডকুমেন্টও কিন্তু আপনি জমা দিতে পারবেন অ্যাপিলের ডিসিশনের আগে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে তানভীর ভাই, সেটা হচ্ছে যে আমি ভেরি রিসেন্টলি দেখেছি যে হোম অফিস একটা লেটার দিচ্ছে যারাই আপিল করছে তাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছে যে আপনি যে আপিলটা করেছেন আপনার অ্যাপ্লিকেশন রিফিউজড হয়েছে এত তারিখে, এর পরবর্তীতে আপনি আর কোনো চেঞ্জেস রয়েছে কিনা। সো যদি কোনো পরিবর্তন থাকে, আপনি যদি নতুন কোনো ডকুমেন্টেশন জমা দিতে চান, হোম অফিস তাদের আপিলটা চলাকালীন সময়েই রিভিউ করার জন্য আরেকটা লেটার দিচ্ছে রিসেন্টলি, এবং প্রত্যেককে একটা সুযোগ দিচ্ছে যাতে করে তারা নতুন এভিডেন্স সাবমিট করে অ্যাপিল হিয়ারিং এর আগেই যাতে ডিসিশনটাকে রিভিউ করতে পারে। সো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। আমি বলব যে যাদেরই আপিল অ্যাসাইলামে রিফিউজড হয়েছে, আপিল স্টেজে আছে, তাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা বান্ডেলকে সুন্দর করে আপনার নতুন এভিডেন্স যদি থাকে সবকিছুকে একত্রিত করে আপনার যদি কোনো ডকুমেন্টেশন ইংলিশে না থাকে, বাংলায় থাকে, বা সেটাকে আপনি অবশ্যই অ্যাপ্রুভড ট্রান্সলেটরকে দিয়ে ট্রান্সলেশন করে একসাথে করে আপনি অবশ্যই জমা দিবেন, সো দ্যাট হোম অফিস আপনার এটা রিভিউ করতে পারে। এই রিভিউটার
এটা হচ্ছে অ্যাসাইলাম যে আপিলগুলো আছে বা আপিলের একটা স্টেজ রয়েছে যে রেসপন্ডেন্ট রিভিউ, সেটার বাদ দিয়েও হোম অফিস আলাদা করে চিঠিও দিচ্ছে প্রত্যেককে যে তোমার যদি কোনো চেঞ্জেস থাকে, কোনো আপডেটস থাকে, রিসেন্ট কোনো রিজন থাকে যে কেন তুমি আপিলটা মনে করছো যে তুমি পাবে, এইটা গ্রাউন্ডসটা যদি ওনারা এবং সমস্ত ডকুমেন্ট জমা দেয় সেটা তো আছেই। পাশাপাশি আপনি যখন ফুল কেসটা আপনি বান্ডেলটা প্রিপেয়ার করে জমা দিবেন, তখন হোম অফিসের একটা দায়িত্ব হচ্ছে, রেসপন্ডেন্টের একটা দায়িত্ব হচ্ছে যে তারা রেসপন্ডেন্ট রিভিউ করবে। তো রিভিউ স্টেজে আমি দেখেছি যে এখন কিন্তু হান্ড্রেডস অফ কেসেস হোম অফিস আপনার হিয়ারিং এ না গিয়ে তারা কেসটা উইথড্র করে নিচ্ছে। এবং আমি পার্সোনালি আপনার প্রচুর কেস রিসেন্টলি বিগত কয়েক মাসে, বলুন 5-7 মাসে হয়তো প্রচুর কেসেস হোম অফিস এগুলো উইথড্র করে নিয়ে হিয়ারিং এ তারা নিজেরাই যাচ্ছে না। তারা যখন মনে করছে যে এই হিয়ারিং এ গিয়ে হয়তো আমাদের অযথা পয়সা নষ্ট হবে, অযথা ব্যারিস্টারের কস্ট হবে, অযথা টাইম কিলিং হবে, অযথা আপনার জাজের হয়তো সময় নষ্ট হবে, সেইগুলিকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য এবং তাদের যে ওভারঅল কেস লোডটা আছে সেটাকে কমানোর জন্য তারা এই রিভিউ স্টেজে প্রচুর কেসেস আপনার উইথড্র করে আপনার ভিসা গ্রান্ট করছে। সো এটা এরকম কেমন আপনি ফার্দার আপিলে যাওয়ার আগে কাগজপত্র দেওয়ার পর এরকম অ্যাকসেপ্টেড হয়েছে, আপনার কেস স্টাডি কি বলছে? আমার কেস স্টাডি অনুযায়ী আমি দেখছি যে কেসগুলোতে জেনুইনলি মেরিট আছে, আপনি যদি, আমি প্রিয় দর্শকদেরকে বলবো, আপনার যদি আইনজীবী থাকে আপনার আইনজীবীকে আপনি কোঅপারেট করেন। আপনার যত ধরনের এভিডেন্স আছে, আপনার সাক্ষ্য আছে, উইটনেস স্টেটমেন্ট আছে, যে কোনো ধরনের নতুন কোনো এভিডেন্স আপনি জমা দিতে চান, আপনি অবশ্যই হিয়ারিং এর আগে রিভিউ স্টেজে আপনি আপনার লয়ারের সাথে কোঅপারেট করে সমস্ত ডকুমেন্ট জমা দেন। আমি বিশ্বাস করি যে ম্যাক্সিমাম কেসেস এখন হিয়ারিং এ যাবে না। হিয়ারিং এর লোডটা কমানোর জন্য, কোর্টের ইয়েটা কমানোর জন্য এটা কিন্তু হোম অফিস বাধ্য যে এটা একটা স্টেজ, এই স্টেজটা তাকে রিভিউ কিন্তু করতেই হবে। আর যদি রিভিউ করে আপনাকে রিফিউজও করে, তাকে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট রিজন দিতে হবে কেন আপনার ডকুমেন্ট গুলো বিবেচনা করে তারা আপনাকে অ্যাপিলটা স্টিল প্রসিড করবে। তাদেরকে কিন্তু একটা স্পেসিফিক রিজন দিতে হবে। সো এই জন্য আমি মনে করছি যে আপনারা যদি মনে করেন আপনাদের কেসের শক্ত আপনার ইয়ে রয়েছে, আপনারা মেরিট রয়েছে, আপনারা অবশ্যই আপনার লয়ারের সাথে যোগাযোগ করে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, আপিলটা সাবমিট এই করবেন। পর্বটি শেষ করার আগে আপনি যদি অ্যাসাইলাম এর যে ফাস্ট ট্র্যাকটা আছে এটা কি আপনি আরেকটু পরিষ্কার করে বলবেন যে ফাস্ট ট্র্যাকের এই সুবিধাটা কি? জি, সুবিধা বলতে আসলে ফাস্ট ট্র্যাকটা তো হচ্ছে যে এখন একটা সময় ছিল যে আপনার এখন বর্তমানে অন এন এভারেজ আপনার একটা আপিল করলে, একটা অ্যাপ্লিকেশন যখন রিফিউজ হয়, স্পেশালি লাইক অ্যাসাইলাম রিফিউজ হলে দেখা যায় যে অ্যাপ্লিক্যান্টকে প্রায় মিনিমাম 6 মাস থেকে আপনার 1 বছর পর্যন্ত ওয়েট করতে হয় তার হিয়ারিং এর জন্য। সো অন এন এভারেজ তারা বছর খানিক লাগাচ্ছে আপিলগুলোকে আপনার রিজলভ করার জন্য হিয়ারিং এ গিয়ে। তো আমরা যে হোয়াইট পেপারটা দেখেছি, হোয়াইট পেপারে তারা বলছে যে তারা এটাকে ফাস্ট ট্র্যাক করবে এবং আপিলটাকে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে তারা দ্রুত আপনার ডিসিশন দিয়ে দিবে এবং দ্রুত বিবেচনা করে দ্রুত আপিল হিয়ারিং এ ইয়ে করার জন্য চেষ্টা করছে। তাদের প্ল্যান হচ্ছে যে অ্যাটলিস্ট 6 মাসের মধ্যে তারা এই কাজগুলোকে করে ফেলতে চায়, যেটা এখন বর্তমানে অন এন এভারেজ 1 বছর লাগছে। সো তাদের প্ল্যান হচ্ছে যে 6 মাসের মধ্যে যাতে করতে। দিস ইজ লাইক আগে ফাস্ট ট্র্যাক ছিল আরেকটু টাকা পয়সা বানানোর একটা বুদ্ধি। না, টাকার চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যে প্ল্যান সেটা হচ্ছে না, যে ওনাদের খরচ কমবে, এটাকে কমিয়ে নিয়ে আসলে তো তাদেরও খরচ কমবে, আবার এদিক থেকে তাদের ইনকামও তো বাড়ছে। ফাস্ট ট্র্যাক করলে তো নিশ্চয়ই একই রকমের ফি হবে না, এটা 3 গুণ হবে ফি। না, ফি এর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ফিটা বাড়াচ্ছে না, তাদের ফি বাড়াচ্ছে না, তাহলে তো এটা ইতিবাচক। ফিটা বাড়াচ্ছে না, ইতিবাচক এই অর্থে যে যাদের কেসটা ধরেন আপনার আমার মেরিট আছে আমার কেসে, ফর সাম রিজন হোম অফিস হয়তো রিফিউজ করেছে, বাট আমি মনে করি যে আমার এই কেসে মেরিট আছে এবং আমি পাবো, সেই ক্ষেত্রে তার 1 বছর ওয়েট করতে হলো না, তার হয়তো 3 মাসে ডিসিশন হয়ে গেল, সেটা তো তার জন্য ভালো। আর হোম অফিস যেই জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে
1 বছর আবেদন করে ফেলে রাখার থেকে অনেক সময় দেখা যায় যে অনেকেই আপনার অ্যাসাইলামের সময় এখানকার আপনার অ্যাকোমোডেশন নিচ্ছে, এখানকার মেইনটেনেন্স নিচ্ছে, পাবলিক ফান্ডটা নিচ্ছে। তো এই যে ফান্ড নিচ্ছে তারা হোম অফিসের অ্যাকোমোডেশনে আসে, তো তাদেরকে বেশি দিন না রেখে তাদের ডিসিশনটা যদি কুইক করে আইদার তাদের ভিসা গ্র্যান্ট হলে হলো, আদারওয়াইজ যদি রিফিউজ হয় তাদেরকে যাতে দ্রুত ফেরত পাঠাতে পারে, এইটা হচ্ছে তাদের মূল প্ল্যান। যে আমি একটা মানুষকে এখন দেখা যাবে যে ১০০ জন এপ্লাই করছে, ৫০ জনকে হয়তো রিফিউজড করছে। এই ৫০ জনের মধ্যে হয়তো ৪০ জনের হয়তো আবেদন রিফিউজড না মানে ইয়ের ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে হয়তো ডিসমিস হয়ে যেতে পারে। তো তারা চাচ্ছে as early as possible ডিসিশনটা দিয়ে যাদের হবে গ্রান্ট হবে তাদেরকে দিয়ে দিতে যাচ্ছে, আর যাদের হবে না তাদেরকে যাতে দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে পারে। দ্যাট ইজ দ্য প্ল্যান। এবং এতে করে তাদের আপনি দেখেছেন যে এই দেশে কিন্তু আপনার দেশে ফেরত পাঠানোর সংখ্যাটা কিন্তু বাড়িয়েছে সামহাউ। তো তাদের প্ল্যান থেকে আরো কত ইনক্রিজ করা যায়, এটা ইলিগাল মাইগ্রেন্টদেরকে ধরে হোক, আর যাদের ভিসা অলরেডি রিফিউজ হয়ে যাবে, ফেইল্ড অ্যাসাইলাম সিকার যারা রয়েছেন তাদেরকে কিভাবে দ্রুত ফেরত পাঠানো যায়, তাদের হচ্ছে এটা মূল প্ল্যান। সো এটাই আমার কাছে মনে হচ্ছে যে তাদের ফাস্ট ট্র্যাক করার ক্ষেত্রে এটা হচ্ছে তাদের মূল প্ল্যান।